প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস এবং মুখের স্বাস্থ্য। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী 1952 সালের সেপ্টেম্বরে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1975 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে পিএইচডি, এফডিএস, আরসিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের ডেন্টাল সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, এই যে ডায়াবেটিস এবং মুখের স্বাস্থ্য দুটোর মধ্যে সম্পর্কটা কোথায়, শুরুতেই একটু জানতে চাবো। সম্পর্কটা আমি বলবো যে একটা টু ওয়ে প্যাসেজ, অর্থাৎ দুই মুখী রাস্তা। অর্থাৎ ডায়াবেটিস যাদের আছে তাদের দেখা যায় যে মুখের রোগ স্বাভাবিকভাবেই লক্ষণীয়। আবার যাদের মুখের নানান ধরনের রোগ থাকে তাদের মধ্যে ডায়াবেটিস থাকার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু ডায়াবেটিসের 5টি জটিলতা বৈজ্ঞানিকভাবে সারা বিশ্বে নিশ্চিত করা হয়েছিল। সেটার মধ্যে ছিল নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, আপনার বিভিন্ন ধরনের যে কিডনি সমস্যা, চোখের সমান রেটিনোপ্যাথি, সেগুলোর সঙ্গে কিন্তু এখন পেরিওডন্টাল ডিজিজ অর্থাৎ মাড়ির রোগটাও কিন্তু একটি 6ষ্ঠ কমপ্লিকেশন অর্থাৎ 6th কমপ্লিকেশন হিসাবে অলরেডি স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দিয়েছে। সুতরাং ডায়াবেটিসের সঙ্গে মুখের রোগের সম্পর্কটা এখন নিশ্চিতভাবে বলা যায় আছে। এছাড়াও যেগুলো হয় ডায়াবেটিস, অনেক সময় দেখা যায় যে অনেকে মুখ শুকিয়ে যায়। ডায়াবেটিস প্রথম লক্ষণ কিন্তু ডায়াবেটিস হওয়ার, অনেকে বলে ড্রাই মাউথ, সেটা নিয়েও কিন্তু ডেন্টিস্টের কাছে আসে। ড্রাই মাউথ যদি হয়, দেখা যায় যে ডেন্টিস্টের কাছে এসেছে ড্রাই মাউথ নিয়ে, কিন্তু এসে দেখা গেল সে ডায়াবেটিক। কিন্তু ড্রাই মাউথের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি তখন তাকে ওই ব্লাডের বিভিন্ন টেস্ট দিই, ব্লাড সুগার, ফাস্টিং অথবা টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট, দেখা যাবে যে তার ডায়াবেটিস হয়তো আছে। তখন তার আমরা ডায়াবেটিসের বিষয়ের কাছে পাঠিয়ে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাবো। দেখা যাবে যে ড্রাই মাউথটা ভালো হয়ে গেছে। আরেকটি হয় যে ওরাল ক্যান্ডিডিয়াসিস। এখানে এই রোগটাকে সাধারণত একসময় বলা হতো ডিজিজ অফ দ্য ডিজিজড পেশেন্ট, অর্থাৎ যাদের অন্য রোগ আছে তাদের মুখের মধ্যে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়াগুলো যেগুলো হচ্ছে ক্যান্ডিডা, সেগুলো কিন্তু গ্রো করে বেশি, কারণ তারা মেডিকেলি কম্প্রোমাইজড, তাদের রোগ প্রতিরোধ শক্তি কম, যার জন্য তাদের মুখের ব্যাকটেরিয়াগুলো বেশি হয়। সুতরাং এটা আরেকটা সিমটম। অর্থাৎ যারা ওরাল ক্যান্ডিডিয়াসিস নিয়ে ডেন্টিস্টের কাছে আসে, দেখা যায় মুখ পরীক্ষা করে ওরাল ক্যান্ডিডিয়াসিসের কারণটা বুঝে যাচ্ছে না, লোকাল কোনো ফ্যাক্টরস পাচ্ছি না, মুখে নিজস্ব কোনো কারণে হয়তো না, কিন্তু সেটি অন্য কোনো। তখন আমরা সন্দেহ করতে পারি যে হয়তো আপনার ডায়াবেটিস আছে। তিনি যদি বলেন না আমার নাই, তখন আমি অবশ্যই তাকে ডায়াবেটিস পরীক্ষার জন্য দিব। আর তিনি যদি বলেন না ডায়াবেটিস আছে, তাহলে আমি তার ডায়াবেটিসের বইটা দেখব অথবা তার প্রেসক্রিপশনটা দেখব যে তিনি কন্ট্রোলে আছেন কিনা, কী ধরনের ওষুধ খাচ্ছেন, এই বিষয়গুলো জানা উচিত। সুতরাং একইভাবে বলা যায় যে ডায়াবেটিস যাদের আছে তাদের মুখের রোগ থাকতেই পারে, আবার মুখের রোগ দিয়ে যারা আসছে ডেন্টিস্টের কাছে তাদেরও ডায়াবেটিস শনাক্ত করা যেতে পারে। সুতরাং এটা দুদিক দিয়েই হতে পারে। তাহলে ডায়াবেটিসে যারা ডায়াবেটিক রোগী যারা আছেন তাদের আসলে মুখের যত্নের জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা সবসময় বলি যে 6 মাস অন্তর, প্রতি বছর একবার মুখ ও দাঁত পরীক্ষা করা উচিত। এখন আমরা কিন্তু বলি যে ডায়াবেটিস রোগীদের জন্য বছরে শুধু একবার না, 2বার তারা ডেন্টিস্টের কাছে আসবেন। এবং আমরা যে রুটিন স্কেলিংয়ের কথা বলি ইয়ারলি, যেটা মানে উন্নত বিশ্বের সব দেশেই করা হয়, আমাদের দেশে অনেকেই হয়তো এই প্র্যাকটিসটা নাই, অথবা আমরাই সচেতন করতে পারিনি তাদের, সেটা হতে পারে। এটা কিন্তু প্রত্যেকে ডায়াবেটিক রোগীর বছরে 2বার তাদের মুখ ও দাঁত পরীক্ষা করাবেন এবং ডেন্টাল স্কেলিংটা করাবেন। 1। 2 নম্বর হচ্ছে যে তারা নিয়মিতভাবে 2 বেলা তো দাঁত ব্রাশ করবেনই, সেই সাথে তারা ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন, যেটা আমরা এডিশনালি অনেকেই হয়তো করেন না, তাদের জন্য আরও বেশিভাবে বলি, কারণ তাদের মাড়িতে যদি খাবার বা ডেন্টাল প্লাক জমা হয় তাহলে পেরিওডন্টাল ডিজিজটা হওয়ার সম্ভাবনা আরও বেশি। ডেন্টাল ফ্লসটা করলে তাদের সেটা সম্ভাবনা কমে যাবে। আরেকটা হচ্ছে যে জিহ্বাটা পরিষ্কার করার ব্যাপারে আমরা খুবই সচেতন না, আমরা কখনোই কাউকে অ্যাডভাইসও করি না, আর আমরা জানিও না অনেকে যে মুখ পরিষ্কারের সাথে সাথে জিহ্বা পরিষ্কারটা একটা অন্যতম প্রধান, এবং সেই জন্য আমরা জিভ ছুলা ব্যবহারের ব্যাপারটা আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে বলে দিই। আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে
তাদের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ফলমূল যেগুলোর মধ্যে যথেষ্ট নিউট্রিয়েন্টস আছে, মানে ভিটামিন পুষ্টি সমৃদ্ধ খাবার যেগুলো ফলমূল, ডায়াবেটিক রোগীদের কিন্তু সবগুলো ফলই খেতে দেওয়া হয় এমন না, কিছু কিছু ফল আছে যেগুলো বাদ দেওয়া হয়। বারডেম হাসপাতালে তাদের যে গাইড বুকটা দেওয়া হয় তাতে কিন্তু একটা ডায়েট চার্ট থাকে, এবং সেই চার্টের মধ্যে তারা কিন্তু প্রতিটা পুষ্টিবিদ কোন খাবারটা কত পরিমাণে খাবেন, যেমন একটি আমের 3টা অংশ হয়, 2 অংশের আর মাঝখানের সেই যে মধ্য অংশটা বড়াটা যেটা, সেটা কিন্তু তারা খাবে না, তারা একটা অংশ খাবে। এইভাবে কিন্তু প্রতিটা, যেমন 4টা লিচু না 3টা লিচু তারা খাবেন, এভাবে কিন্তু নির্ধারণ করা আছে। সুতরাং সেই গাইড বুকটা দেখে, বা যদি গাইড বুক নাও থাকে, আমি অনুরোধ করবো ডায়াবেটিক রোগীদের একটা পুষ্টিবিদ দেখে তাদের একটা ডায়েট চার্ট করে নিয়ে সেভাবে পুষ্টিকর খাদ্য খাবেন, যাতে করে মুখের যে ব্যালেন্স ডায়েটের জন্য যে ধরনের ভিটামিন স্বল্পতার কারণে মাড়ির রোগ বেশি হতে পারে সেগুলো তাদের না হয়। আচ্ছা, তাহলে আমি একটু জানতে চাইবো যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের আছে তারা আসলে কোন কোন ঝুঁকির মধ্যে পড়েন মুখের রোগের ক্ষেত্রে? অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের মুখের ঝুঁকি অন্যতম হচ্ছে যে মাড়ির রোগ, পেরিওডন্টাল ডিজিজ। তারা হয়তো প্রত্যেকের মুখে যে ডেন্টাল প্লাক আছে তারও আছে, কিন্তু তিনি যেহেতু সুগার কন্ট্রোল করেন না, তিনি আরো ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ইনফ্লামেশনটা আরো অ্যাগ্রাভেট করবে, তিনি একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছেন। আরেকটা যেটা হচ্ছে যে তার ওরাল ক্যান্ডিডিয়াসিসও বেশি হবে, মুখের ঘাগুলা বেশি হবে। এবং স্যার যখন এই পেশেন্টটি যাবেন ডেন্টিস্টের কাছে চিকিৎসা করাতে, সেটিও কিন্তু তার আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। অবশ্যই, তার তো সুগার নিয়ন্ত্রণ না করা পর্যন্ত কোনো ধরনের ডেন্টাল সার্জারি করা যাবে না। সুতরাং ডেন্টিস্টের উচিত হবে প্রতিটা ডায়াবেটিক রোগীকে ডায়াবেটোলজিস্টের কাছে রেফার করা, যদি নিয়ন্ত্রণে না থাকে তাকে রেফার করে কন্ট্রোলে এনে তারপরে মুখের বিভিন্ন ধরনের সার্জারি করা। তবে রুট ক্যানাল, ফিলিং, স্কেলিং, গতানুগতিক চিকিৎসাগুলো আমরা এমনিই করতে পারি, এর জন্য কোনো প্রয়োজন হবে না ডায়াবেটিসকে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। তখন সেক্ষেত্রে আপনারা কি কি ধরনের পরামর্শ রোগীকে দিয়ে থাকেন? একটা জিনিস এনশিওর করি যে যদি ইনফ্লামেশন থাকে, সুগার কন্ট্রোল না থাকে, অন্তত একটা অ্যান্টিবায়োটিক কভারেজ দেই, যাতে করে ইনফেকশনটা আরো বেড়ে না যায়। আচ্ছা, রোগীদের জন্য পরামর্শ কি দেন সেক্ষেত্রে, যাতে করে ফার্দার এই জাতীয় সমস্যা না হয়? আমরা পরামর্শটা এটাই দিই যে ডেন্টাল প্লাক যাতে না জমে তার জন্য সঠিক পদ্ধতিতে টুথব্রাশ, যেটা আমরা ডেমনস্ট্রেট করি ক্লিনিক্যালি, আমরা দেখিয়ে দিই। আচ্ছা, মানে সঠিক পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছেন, কারণ অনেকেই কিন্তু পদ্ধতিটা জানে না, দেখা যাচ্ছে দিনে 3-4 বারও ব্রাশ করছেন কিন্তু কার্যকর হচ্ছে না এই কারণে যে তার পদ্ধতিটা ভুল ছিল। আমি সহজভাবে বলে দিতে চাই, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে, অর্থাৎ আমরা সরাসরি না ব্রাশ করে উপর থেকে নিচে থেকে উপরে এইভাবে যদি আমরা রোটেশন মুভমেন্টে করি, বরং স্যার সরাসরি দিলে ওইটা আরো ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা, খাবারগুলোর ইন্টারনাল স্পেসে বেশি ঢুকে যায়। আরেকটা হচ্ছে যে অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ, অনেক ধরনের মাউথ ওয়াশ বাজারে পাওয়া যায়, ক্লোরহেক্সিডিন যেগুলো, সেগুলো নিয়মিতভাবে, আমি সবসময় বলি যে ডায়াবেটিক রোগীদের জন্য রাতে অন্তত একবেলা, ব্রাশের আগে, ব্রাশের পরে অনেকে করে, টুথব্রাশের আগে মাউথ ওয়াশটা ব্যবহার করবে, এবং যে মাউথ ওয়াশটা ব্যবহার করে সেটার সঙ্গে পানি মেশাবে না, সেটা ডাইরেক্টলি 2 চামচ মুখে নিয়ে 30 সেকেন্ড মুখে ধরে রাখবে, মুখটা হয়তো একটু জ্বালাপোড়া করবে কিন্তু সেটা তিনি সহ্য করবেন, ফেলে দিয়ে তারপরে কুলি করবেন বা ব্রাশ করবেন, এটাই কিন্তু নিয়ম। সবই কিন্তু ব্রাশের আগে হবে, মাউথ ওয়াশটা হবে ব্রাশের আগে, ডেন্টাল ফ্লসটা কিন্তু ব্রাশের আগে হবে, ব্রাশের পরে আর কিছু না। এবং আসলে নিয়মিতভাবে একটু যত্নবান হলে কিন্তু এই জাতীয় ঝুঁকি থেকে বা কমপ্লিকেশন থেকে ডায়াবেটিক যারা আছেন তারা দূরে থাকতে পারবেন। স্যার চমৎকারভাবে বুঝিয়ে দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিস এবং মুখের স্বাস্থ্য এই বিষয়টি নিয়ে আমাদের আজকের অতিথির কাছ থেকে তার মূল্যবান কিছু পরামর্শ। আশা করছি আজকের আলোচনা আপনাদের কাছে আসবে। আজকে আমরা যে ব্যায়ামটা করব এর নাম হচ্ছে আইসোমেট্রিক স্কোয়াট। স্কোয়াটের গুণগুলো আমরা আরেকবার বলি, এখানে কোয়াডস, হ্যামস্ট্রিং, লোয়ার ব্যাক এবং হিপ সব কিছুর কাজই হয়। আর এখানে আইসোমেট্রিক ওয়েতে যখন আমরা করছি তখন ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনটাও আরও অনেক ভালোভাবে কাজ করে। তো আমরা এখানে 3টা লেভেলেই দেখাবো, যেহেতু আমরা প্রথমে ব্যায়ামটা দেখি, তারপর আমরা আলাপ করব যে কিভাবে কোন পর্যায়ে লেভেলটা বাড়ছে এবং আপনাকে কিভাবে সচেতন হয়ে সেটা করতে হবে। বিগিনার লেভেলে আমাকে হেল্প করবে নুশা। ওকে, and okay, 1 and up and 2 and up, একটু fast, দুবার 3 and 4 and up, down. Okay, relax. Okay, এখানে
এখন দেখছি যে ব্যালেন্সের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো তোমার যেটা হচ্ছিল যে ব্যালেন্সের ব্যাপার আছে, যে যখন একটা পায়ে দাঁড়িয়ে একবার ঝুঁকে আমরা কোয়ার্সের প্রেশারটা পড়ছে এবং আবার ব্যালেন্সের জন্য কাজ করছি, এখানটায় ইমব্যালেন্স হয়ে যাওয়াটা স্বাভাবিক, এবং তখনই আপনারা খুব স্ট্রংলি চেষ্টা করবেন যখন একটা পায়ে দাঁড়িয়ে থাকতে এবং ব্যালেন্সটা ধরে রাখতে, তখন মাসেলটা আরও বেশি স্ট্রং হবে এবং শেপটা গঠন হবে। ওকে, এখান থেকে এখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কি ব্যায়ামটা করব সেটা দেখাবে আমাদেরকে তাসরিন। তাসরিন, and go, and up, and again 3, up and 4, and up and down. তাহলে আমাদের আগের ব্যায়ামের সাথে আমাদের কি ডিফারেন্সটা কি হচ্ছে? আমরা ডিফারেন্স যেটা দেখছি যে একই জিনিস করছে, কিন্তু তার সাথে নিটা আপ করে যখন করছে তখন পায়ের মুভমেন্টটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো ফলে এটা কিন্তু আগের ব্যায়ামটার চেয়ে আরও একটু বেশি কষ্টকর হয়। তো আরও একটু বেশি কষ্টকর ব্যায়াম করতে যাওয়ার মতো যার ফিজিক্যাল ক্যাপাসিটিটা আছে, যে চ্যালেঞ্জ করতে চাচ্ছে, তার জন্য অ্যাডভান্স লেভেল, তখন আমাকে হেল্প করবে লিও। ওকে লিও, go. Yes. ওকে, ডান। যেটা হচ্ছে যে এখানে ও কিক করছে, শুধু পা তুলছে না, তার সাথে কিকও করছে। ক্যান ইউ ডু ইট ফাস্টার 2 times? The fast kicks. Yes. Okay, nice. Okay, thank you. এখন আমরা একসাথেই তিনজনেরটা দেখি, যে তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা মুভি কিন্তু এখানে কিছুটা বিগিনার বলে কিছু নেই, সবগুলোই কিছুটা কঠিন, কিন্তু তারপরেও কঠিনের চেয়েও আরেকটু কঠিন আছে। সেখানে আপনারা কোন লেভেলে আছেন সেটা দেখে নিয়ে তারপর করবেন। ওকে, কাম অ্যান্ড উইথ দ্য কাউন্টের সাথে, যেটা হচ্ছে অ্যান্ড 1 and 2 and last one 3. ওকে, ডান। এবং যাদের প্রেশারের সমস্যা আছে, যে হাই প্রেশার, যে হঠাৎ করে ঝুঁকলে পরে তার মাথা ঘুরে ওঠে, বা যার কোমরে ব্যথা আছে, এই 2 ধরনের মানুষজন কিন্তু একটু খেয়াল করে করা লাগবে। হঠাৎ করে ঝুঁকতে যাবেন না, তাতে কোমরে প্রেশারটা পড়তে পারে। শরীর যথেষ্ট পরিমাণ ওয়ার্ম আপ করে নিয়ে তবে করতে হবে। আর যাদের হাই প্রেশার, তারা একটু স্লো পেসে যাবেন, খুব দ্রুত যেতে যাবেন। প্রিয় দর্শক, হঠাৎ করেই আপনার কিংবা আপনার পাশের মানুষটির আগুনে শরীরের কোনো অংশ পুড়ে যেতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি এখনকার প্রাইমারি কেয়ার। আমরা সচরাচর যে সমস্যাটার মুখোমুখি হই, পুড়ে যাওয়া, এটা বিভিন্নভাবে হতে পারে। সাধারণত বাসা বাড়িতে আমরা আগুনে পুড়ে যাওয়াটাই বেশি দেখি। তাছাড়া গরম পানি, বিভিন্ন কেমিক্যাল, অ্যাসিড, এগুলো দিয়েও বার্ন হতে পারে। যে কোনো ধরনের পুড়ে যাওয়াতেই আমাদের প্রথম কাজ হবে প্রচুর পরিমাণে পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করা, এবং পানি দিতেই থাকা বারবার করে। এক্ষেত্রে অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে। অনেকে ডিমের কুসুম, পেস্ট, অনেক কিছু ছাই, অনেক কিছু লাগান, এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রচুর পরিমাণে পানি দিন, তারপর নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যান। এক্ষেত্রে আমরা যেটা করি, রোগীকে তরল ফ্লুইড রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য স্যালাইন, অ্যান্টিবায়োটিক দেই, সালফাসালাজিন ক্রিম দেই। তবে এগুলো হয়তো বাসায় আপনাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসাটা দিয়েই নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। দীর্ঘদিন যাবৎ গলা ভেঙে কণ্ঠস্বরের পরিবর্তন হওয়া কণ্ঠনালীর ক্যান্সার হওয়ার ইঙ্গিত দেয়। যারা দীর্ঘদিন যাবৎ এ সমস্যায় ভুগছেন, তারা দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে
কোমর ব্যথা একটা বড় শব্দ এবং বড় একটা বিষয়, যেটা এমন কোনো মানুষ নাই যার অন্তত জীবনে একবার হলেও কোমর ব্যথা হয়নি। তো নানাবিধ কারণে কোমর ব্যথা হয়, তার ভিতরে সবচেয়ে কমন যে প্রবলেমটা সেটা হলো মানুষের মাস্কুলোস্কেলেটাল যে প্রবলেমটা, মাসেল মানে কোমরের ওখানে যে মাংসগুলো আছে সেগুলোর উইকনেসের জন্য। এবং এটা আমাদের যে বিভিন্ন পশ্চারাল হ্যাবিট, মানে আমরা লম্বা সময় দাঁড়িয়ে কাজ করি, লম্বা সময় বসে কাজ করি, অবস্থানগত অভ্যাসের জন্য এই কোমর ব্যথাটা সবচেয়ে কমনলি হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।